দেখছেন আর প্লাস আর পাঠশালায় আপনাদের সঙ্গে আমি সুচন্দ্রা। এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করেছি, তবে আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের একটা মানসিক এবং শারীরিকগত সমস্যা কখনো কখনো দেখা দেয়, তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষার্থীদের স্বাস্থ্য এবং মানসিক প্রস্তুতি। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার্থীদের স্বাস্থ্য এবং মানসিক প্রস্তুতি। পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগের মুহূর্তে বা পরীক্ষার হলের ভেতর নানা রকম ভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে বা তাদের মানসিক নানা রকম সমস্যা দেখা দেয়, এবং পরীক্ষার আগেও কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই, এবং আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর দীপঙ্কর মাঝি, ডেপুটি ডিরেক্টর পাবলিক হেলথ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর ডিপার্টমেন্টের, এবং আমাদের সঙ্গে রয়েছেন কৌশিনী দত্ত, লেডি কাউন্সিলর, অন্বেষা ক্লিনিক, জাতীয় স্বাস্থ্য মিশনের। আপনাদের আর প্লাসে স্বাগত। প্রথমেই আসবো কৌশিনীদের কাছে। আমাদের ক্ষেত্রে মানে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তারা বিভিন্নভাবে টেনশন করতে থাকে, এবং বিশেষ করে পরীক্ষার একদম আগের মুহূর্তে আর বাকি একদম এক সপ্তাহ এই সময়টা ভীষণভাবে টেনশন করে। তার উপর এই বছর একদম নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই ক্ষেত্রে কি বলবেন, ছাত্রছাত্রীদের জন্য কি সাজেশন দেবেন? প্রথম কথা হচ্ছে এই টেনশনটা মানে আপামর ছাত্রছাত্রীদের হয়, সে প্রিপারেশন ভালো হোক বা খারাপ হোক। যার মোটামুটি প্রিপারেশন ভালো আছে তার চিন্তা হয় যে সে আরো ভালো কি করে হবে, ভালো ফল হবে কিনা, বাবা মার যে এক্সপেকটেশন সেই মতো সে ফল করতে পারবে কিনা। আর যে ফাঁকি মেরেছে তার তো চিন্তা আরেকটু বেশি। অবশ্যই হ্যাঁ, এখানে মানে করার মতো হচ্ছে সেটা হচ্ছে যে টেনশনটাকে না করে যদি আমি এটা ভাবি যে আমার হাতে আর কতটুকু সময় আছে, সেই সময় অনুযায়ী আমি কতটা পড়া কভার করতে পারি, এবং সারা দিনে আমার এফেক্টিভ স্টাডি টাইমটা কতটা, মানে আমার সব কাজ বাঁচিয়ে আমি কতটা সময় খুব মন দিয়ে পড়তে পারি, সেটা অনুযায়ী যদি আমরা একটা রুটিন করে নিই, একটা চার্ট করে নিই এবং সেটাকে আমি খুব স্ট্রিক্টলি ফলো করে চলি, তাহলে কিন্তু দেখা যায় যে আখেরে সেই জায়গাতে আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে আমি সময় মতো শেষ করতে পারছি। এবং এখানে একটা বড় কথা হচ্ছে রিভিশনের একটা সময় রাখা। কেন কি আমি পড়তে পড়তে গেলাম আর ভুলতে ভুলতে গেলাম, শেষের ক্ষেত্রে কিন্তু তখন খুব মুশকিল হয়ে যায়। তাই যদি এরকম করা যায় যে সকালবেলার দিকে, মানে আমি যখন প্রথম পড়তে বসছি, যে সাবজেক্টগুলো নিয়ে আমার সবচেয়ে বেশি ভয় আমি সেগুলোকে বেশি করে পড়লাম, আর যেটা আমার পড়া হয়ে গেছে রাতের দিকে আমি সেটাকে নিয়ে রিভিশন দিলাম, তাহলে কি হচ্ছে আমার দুটোই এগোতে লাগবে। একেবারে। হ্যাঁ, আমরা এই টেনশনের ক্ষেত্রে আমরা দেখি যে পরীক্ষার হলের ভেতর এক রকমের টেনশন, এবং পরীক্ষা দেওয়ার ঠিক আগের মুহূর্তে বা এক সপ্তাহ আগে যে সময়টা থাকে সেই সময় এক রকমের টেনশন হয়। এই টেনশনটা বিশেষ করে পরীক্ষার হলের মধ্যে যে টেনশনটা হয়, যার জন্য ছাত্রছাত্রীরা ভীষণভাবে ভুল করে ফেলে, অনেক সময় জানা জিনিসও ভুল করে ফেলে। সেই ক্ষেত্রে সেই টেনশনটা কিভাবে ওভারকাম করবে? প্রথম কথা হচ্ছে যে আমাদের টেনশনটা হয় এটা ভেবে যে আমরা পরীক্ষা খারাপ দেব। আমরা যদি নিজেকে এটা বলে বোঝাই যে আমি যথেষ্ট পরিশ্রম করেছি এবং আমি যা পরিশ্রম করেছি আমি সেটাই আমার খাতায় প্রতিফলিত করব, তাহলে বোধহয় এটাই প্রথম মানে উপায় হবে টেনশন কমিয়ে নেওয়ার। এরপর কিছু স্ট্র্যাটেজি থাকে পরীক্ষায় হলে বসে, যেরকম কোশ্চেন পেপার পাওয়ার পরে আমাকে প্রথমেই দেখতে হবে যে কোন কোয়েশ্চেনগুলো আমি আগে খুব ভালো কনফিডেন্ট আমি তাতে আমি ভালো লিখতে পারবো, তাহলে আমি আগে সেইগুলো লিখে নিলাম। এরপর একটু যাদের নিয়ে চিন্তা তাদের লিখলাম। তারপরে আমার হাতে যখন মোটামুটি একটু বাড়তি সময় পেলাম আমি, এবং আমার মন আমাকে বললো যে আমি যতটা পরিশ্রম করেছি তার কিছুটা ফসল আমি পাবোই, তখন আপনা আপনি কিছুটা টেনশন কমে যায়, এবং যেগুলো আমার কাছে বেশ কঠিন লাগছিল দেখা যায় যে একটু একটু করে সেগুলো মাথায় আসতে শুরু করেছে। এছাড়াও এই সময় যদি কিছু প্যানিক অ্যাটাক, ঘাড়ে ব্যথা সব হয়, তার জন্য আমাদের সাথে ডাক্তারবাবু আছেন, আমার মনে হয় আমরা সাহায্য তো করবেন। আসবোই দীপঙ্কর বাবুর কাছে। তবে তার আগে জানিয়ে রাখি যে যে সমস্ত ছাত্রছাত্রীদের এইরকম ধরনের সমস্যা হচ্ছে বলে মনে করছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন ফোনের মাধ্যমে, এবং তারা তাদের সমস্যার সমাধান কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। আমরা আসছি দীপঙ্কর বাবুর কাছে।
আমরা পরীক্ষার আগে যে সময়টা, বিশেষ করে এখন পরীক্ষাটা হচ্ছে, এই সময়টা কিন্তু একটা মানে যে আবহাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সংক্রামক রোগ ভীষণভাবে ছড়াচ্ছে। সেই ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নিলে নিজেকে একদম সুস্থ সবলভাবে রাখা যাবে একদম পরীক্ষার আগের মুহূর্তে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ধরুন আমরা এখন তো মার্চের প্রথম সপ্তাহ, এই সময়টা ঠিকই বলেছেন আপনি যে এই সময়টা কিন্তু খুব সংক্রামক রোগের প্রাদুর্ভাব হয়। কতগুলো ভাইরাল ডিজিজ খুব কমন, যেমন ধরুন চিকেন পক্স, মামস, হাম, এবছর আবার তার সঙ্গে সোয়াইন ফ্লু রয়েছে। এই জিনিসগুলো এই সময় হয় বা এই বছরও হচ্ছে। এর বিষয়ে অবশ্যই কিছু সাবধানতা নেওয়ার আছে, কারণ এই সময় যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি সারা বছর যে পরিশ্রম করলাম সেটা আমার বৃথা যাবে একেবারে। হ্যাঁ, কিন্তু এই সাবধানতার বিষয়টা বলতে গিয়ে আমি গোড়ায় একটা জিনিস বলে নেব যে এই ডিজিজগুলো কিন্তু সবই ভাইরাল ডিজিজ। এবং আরেকটা মজার জায়গা হচ্ছে যে এই যে কটি রোগের নাম বললাম, রোগগুলোর প্রেজেন্টেশন বা তার যে উপসর্গ যদিও আলাদা আলাদা রকম, কিন্তু এই প্রত্যেকটা রোগই ছড়াচ্ছে কিন্তু রোগীর হাঁচি কাশির মাধ্যমে। এগুলো এয়ারবোর্ন ইনফেকশন, বায়ুবাহিত রোগ। সুতরাং প্রিভেনশনের জায়গাটা কমন। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি প্রিভেনশন? একটা হচ্ছে বলবো যে প্রথম কথা হলো যে এই সময়টা যে পরীক্ষা দেবে পরীক্ষার্থী, তাকে আমি বরং বলবো এই সময়টা কোনো ভিড়ের মধ্যে, ক্রাউডের মধ্যে না ঢুকতে, যথাসম্ভব কোনো রকম সমাবেশ, কোনো গ্যাদারিং, সেখান থেকে একটু দূরে থাকা। কারণ আমি তো জানি না তার মধ্যে কে হাসছে কাশছে, কোন লোকটা শরীরে রোগ আছে। ক্রাউড থেকে দূরে থাকার চেষ্টা করা যথাসম্ভব, যতটুকু সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার তার মধ্যে না যাওয়া। যেমন আমি গরমে ঘুরছিলাম, বাইরে রোদের মধ্যে ঘুরছিলাম, আর ভেতরের ঘরে এসি চলছে, খুব গরম লাগলো, চট করে এসির মধ্যে চলে এলাম। বা খুব ঘেমে গেছি, এসেই চট করে ফ্যানটা চালিয়ে বসে গেলাম। হ্যাঁ, এটা ভীষণ করে থাকে, খুব কমন, ছোটরা খুব করে থাকে দেখবেন। এবং হয়তো রোদে ঘোরাঘুরি করছিল, জল তেষ্টা পেয়েছে, এসেই চট করে ফ্রিজ থেকে জল বার করে খেয়ে ফেললো। এই যে সাডেন চেঞ্জ অফ টেম্পারেচার, এইটা কিন্তু আমাদের শরীরকে ভাইরাল ইলনেসের প্রতি প্রোন করে দেয়। তো এইটা অ্যাভয়েড করতে হবে। আর যেমন নিজেকে বাঁচাচ্ছি, আমার হাঁচি কাশি থেকে যাতে অন্যের না হয় সেটাও ভাবতে হবে। আমি একজন সমাজভুক্ত মানুষ, তাহলে সেটার জন্য কি, যখন আমি হাঁচবো বা কাশবো তখন মুখে চাপা দিয়ে করব। খুব ভালো হয় যদি রুমাল সঙ্গে থাকে, অবশ্যই রুমাল বা কোনো টিস্যু এই জাতীয় কিছু নাকে এবং মুখে চাপা দিয়ে কাশবো, যেখানে সেখানে কফ থুতু ফেলবো না। এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। তার সঙ্গে হচ্ছে যদি অসুখে পড়ি, ডিহাইড্রেশনটা যেন অ্যাভয়েড করতে হবে। শরীরের জলীয় ভাব যেটা হাইড্রেশন মেনটেন করতে হবে। তার জন্য জল, জলীয় খাবার, ফলের রস, লিকুইডস ফ্রিকোয়েন্টলি খেতে হবে। এই সময় একটা জিনিস হয় দেখবেন, এই অসুখগুলোতে জ্বরের সঙ্গে সঙ্গে খাওয়ার ইচ্ছা চলে যায়, কারো কারো গা বমি ভাব থাকে। তো সেটাকে কিন্তু দরকার হলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিছু বমির ওষুধ খাওয়া, এবং খেয়ে আমাকে কিন্তু শরীরের হাইড্রেশনটা মেনটেন করতে হবে। সেটা জল আমরা আসছি এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন একজন দর্শক বন্ধু, আমরা দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাল্লা মহারাজ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন, তা নাহলে অসুবিধা হতে পারে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়েছিলাম দীপঙ্কর বাবুর কাছে, যে শারীরিক অসুবিধা, এর শারীরিক অসুবিধাগুলো যেগুলো আপনি বললেন সেগুলো তো হয়, এবং সেগুলো আটকানোর জন্য যে যে ব্যবস্থাগুলো আপনি বললেন সেগুলো নেওয়া হবে। কিন্তু অনেক সময় আছে বাচ্চারা ভীষণভাবে অসচেতন হয়ে পড়ে, সেই ক্ষেত্রে মা বাবারা কিভাবে ব্যবস্থা নেবে? একটু যদি প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করেন। বাচ্চারা অনেক সময় আছে ভীষণভাবে অসচেতন হয়ে পড়ে নিজেদেরকে নিয়ে, যা হয় যে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মা বাবারা কিভাবে প্রস্তুতি নিলে বাচ্চারা সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে যেতে পারবে? আচ্ছা, যেমন একটা বলছি যে কথাটা বলছিলাম আমি তারই সূত্র ধরে বলছি, যে বাচ্চাকে এইটা বলে দেওয়া যে তুমি একটা পরীক্ষার হলে যাচ্ছ, তুমি জানো না তোমার পাশে যে পরীক্ষা দিচ্ছে তারও কোনো কিন্তু সে অসুখ নিয়ে চলে এসে থাকতে পারে। তাহলে যদি আমারই কোনো বন্ধু বা আমারই সহ পরীক্ষার্থী, সে যদি দেখি যে তার জ্বর হয়েছে, সে হাঁচছে কাশছে, তাহলে তার কাছাকাছি যাব না। আচ্ছা, একটা দূরত্ব মেনটেন করব। এই দূরত্বটা মিনিমাম 3 ফুট হওয়া উচিত। এবং যদি পরীক্ষা হলে, আরেকটা পয়েন্ট বলি, যদি ধরুন এরকম হলো পরীক্ষা হলে গিয়ে আমি এরকম লক্ষ্য করলাম যে আমার পাশেই যে বসে আছে সে এরকম জ্বরে কাশছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অসুস্থ, হাঁচছে কাশছে, তাহলে ইনভিজিলেটরকে এটা বলা উচিত। তাহলে তিনি নিশ্চয়ই তাকে একটা আইসোলেশন করে একটা ব্যবস্থা করবেন। একেবারে। আমরা আমাদের সঙ্গে রয়েছেন একজন দর্শক বন্ধু, একটা ফোন নিয়ে নেব। কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি কাল্লা মহারাজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলছি। বেশ, বলুন আপনার কি সমস্যা? বলছি আমি পরীক্ষার আগে কেমন কি খাওয়া দাওয়া করলে শরীর ঠিক থাকবে, মানে শরীরটা ঠিকঠাক ভালো থাকবে পরীক্ষার আগে,
সেই বিষয়ে জানতে চাই। মানে খাবার কি খাবার খেলে আমাদের ভালো, মানে শরীর ভালো থাকবে পরীক্ষার আগে? ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে আমরা আসতাম এই পরে, যে খাওয়া দাওয়াটা কিন্তু পরীক্ষার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে অনেক সময় খাওয়া দাওয়ার জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হয় শারীরিকভাবে। সেই ক্ষেত্রে কি খাওয়া দাওয়া করলে সুস্থ থাকা যাবে? হ্যাঁ, দেখুন, একটা কথা গোড়াতেই বলবো যে কিপ নর্মাল। পরীক্ষা বলে খুব একটা অ্যাবনর্মাল কিছু নতুন কিছু করতে যাবেন না। যেরকম খাওয়া দাওয়ায় আপনি বা আপনার বাচ্চা অভ্যস্ত, সেই জিনিসটা মেনটেন করুন। তার সঙ্গে সামান্য কিছু উপদেশ দেওয়ার আছে, খুব বেশি কিছু নয়। সেটা হলো যে ধরুন এই সময় দেখবেন, আমি উল্টোটাই বলছি, বরং দেখবেন মা বাবাদের একটা প্রবণতা হচ্ছে, আহা খুব পড়ছে খাটছে, একটু ভালো মন্দ কিছু করে দিই। এই ভালো মন্দটা কিন্তু যেন খুব রিচ, খুব হেভি কোনো খাবার না হয়। আপনি নিশ্চয়ই তাকে একটা ভালো রান্না করে দিন, সেটা খেয়ে সে আনন্দ পাবে, খুশি হবে, কিন্তু সেটা যেন ইজিলি ডাইজেস্টেবল খাবার হয়। আমাদের শরীরে আমাদের পাচক সিস্টেম, যে ডাইজেস্টিভ সিস্টেমের নিয়ম হচ্ছে, যদি আমরা হেভি ফ্যাটি মিল খাই, সেটা কিন্তু পেট হালকা হতে সময় নেয় বেশি। সেই জন্য বলবো এই সময় কম মশলা দেওয়া খাবার এবং লো ফ্যাট খাবার খান। খাওয়ার পাশাপাশি কিন্তু ঘুমটাও ভীষণভাবে জরুরি। সেই ক্ষেত্রে কতক্ষণ ঘুমানো উচিত পরীক্ষার আগে? আচ্ছা, এখানেও একটা কথা হচ্ছে যে খুব একটা অ্যাবনর্মাল কিছু করতে যাওয়া উচিত নয়। যেমন আমরা নর্মালি কি বলি যে দিনে 8 ঘন্টা ঘুম একটা স্বাভাবিক মানুষের। পরীক্ষার সময় ন্যাচারালি পড়ার একটা চাপ থেকে 8 ঘন্টা ঘুমানো সম্ভব নয়। অন্তত একটা অ্যাভারেজ যদি বলি, মোটামুটি ঘন্টা 6 ঘুম, ঘন্টা 6 ঘুম হলে ভালো হয়। এবার এইটা কারো ক্ষেত্রে একটু বেশি হতে পারে, কারো ক্ষেত্রে একটু কম হতে পারে। হ্যাঁ, এইটা দেখতে হবে যে আমি আগের দিন যে পরিমাণ ঘুমিয়েছি তাতে আমি পরের দিন ফিট ফিল করছি কিনা। সেইটা অনুযায়ী জাজ করতে হবে যে আমি ঘুমটা বাড়াবো কি কমাবো। এবং সেই টাইমটাও ভালো হয় কি, যে যদি সেহেতু এই সময় সাধারণত স্কুল কলেজ ছুটি থাকে, স্কুল ছুটি থাকে, বাড়িতে বসে পড়ছি, ঘুমের সময়টাকে ভাগ করে নিলে ভালো হয়। যে রাতে আমি কিছুটা সময় ঘুমলাম, দুপুরেও 1 ঘন্টা রেস্ট নিলাম, তাহলে মাঝে একটা সময় নিজেকে চার্জ করে নেওয়ার সুযোগ পাওয়া যায়। আমি আসি দিদির কাছে, যে এই সময়টা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণ একটা প্যানিক হয় ভিতরে ভিতরে, বা মনে রাখতে পারবো কিনা, বা পরীক্ষার হলে গিয়ে ভুলে যেতে পারি, এরকম একটা প্যানিক হয়। এবং দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টরা পরীক্ষার হলে চলে যায় এবং যেটা পড়া জিনিস হয়তো সেই প্রশ্নটাই এসছে, কিন্তু সেটা একেবারেই ভুলে যায়, সেটা মনে করতে পারে না। সেই ক্ষেত্রে কি করবে? প্রথম কথা হচ্ছে যে এখানে একটা খুব এফেক্টিভ মেথড হচ্ছে ব্রিথিং, ডিপ ব্রিথ। মানে আমি যখন কিছুই মনে করতে পারছি না, তখন আমি যদি চোখ বন্ধ করে 2-3 বার এরকম করে 2-3 বার ডিপ ব্রিথিং করি, তাহলে আমি রিল্যাক্স ফিল করব। আর একটা হচ্ছে একটা ছোট্ট সাজেশন, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি যদি জল খাই, তাহলে আমার ইমোশনাল যে আপস অ্যান্ড ডাউন, ওগুলো একটু রেঞ্জে থাকে, ফলে আমার একটু কম নার্ভাসনেস লাগবে। আর সব সময় একটাই কথা বলা, সেটা হচ্ছে আমি যত চাইবো যে আমি ভালো করব এবং আমার সাফল্যটা আমি দেখতে পাবো, তত আমার সাফল্য আসবে। মানে মন থেকে নেগেটিভ থটটা সরিয়ে সবসময় পজিটিভ ভাবা। যত পজিটিভ থাকবো, আমার সমস্যা তত কম হবে। অনেক সময় দেখা যায় যে মা বাবারাও কিন্তু স্টুডেন্টদের ওপর ভীষণভাবে একটা প্রেশার দিয়ে ফেলে, যে ভালো রেজাল্ট করতেই হবে, এত নাম্বার অ্যাটেন্ড করে আসতেই হবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা ভীষণভাবে প্রেশার নিয়ে ফেলে এবং খুব টেনশনে চলে যায়, একটা প্যানিক হয়ে যায় তাদের মধ্যে। সেই ক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে একটা বলার আছে, মা বাবা তো সবসময় সন্তানের ভালোই চায়, মানে সেই জন্যই পড়তে বসতে বলা, সেই জন্যই তাকে ভালো রেজাল্ট করা, তার ভালো ভবিষ্যতের জন্য। এক্ষেত্রে আমি একটু মা বাবাকে বলতে চাই যে প্রত্যেকের একটা আলাদা আলাদা ক্ষমতা থাকে, প্রতিটা মানুষ কিন্তু সমান পরিমাণ নাম্বার করতে পারেন না। সেক্ষেত্রে নিজের সন্তানের ক্ষমতা অনুযায়ী তার কাছ থেকে আশা করা একটু প্রয়োজন। আর আমরা অনেক সময় ভালো করতে গিয়ে করে ফেলি, তুলনা করে ফেলি। হ্যাঁ, তার কোনো হয়তো সে কোথাও অকৃতকার্য হয়েছে, সেটাকে নিয়েই বারবার তাকে বলা হয় যে তুমি তো এখানে করেছো। তাতে কি হয়, আমাদের ঠিক বিরূপ প্রতিক্রিয়া হয়। মানে সে তো এগোই না, উল্টে তার যে আত্মবিশ্বাস ছিল সেটাখানে আঘাত হয় বড়। সে তখন কি যা পারে সেটাও সেই পরিমাণ রেজাল্টটাও কিন্তু সে করতে পারে না। বরঞ্চ উল্টোটা আমি মা বাবাকে বলবো, যদি তারা এরকম বলেন যে আমি পাশে আছি, তোমার কি অসুবিধা হচ্ছে আমায় বলো, আমি তোমার সঙ্গে আছি, তোমার প্রতি পুরো বিশ্বাস আছে, তুমি পরিশ্রম করো, তুমি ফল পাবেন, দেখবেন এতে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট হচ্ছে। আচ্ছা, আমি এখানে নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই, যদিও আমি এক্স্যাক্টলি মানসিক স্বাস্থ্যের দিকে লোক নই। গার্জিয়ানদের জন্য আমার একটা সাজেশন নিজের অভিজ্ঞতা থেকে, যে আপনার বাচ্চাকে আউটপুট দিয়ে বিচার করবেন না, বিচার করবেন তার এফর্টটা দিয়ে। সে চেষ্টা করছে কিনা দেখুন,
তুমি পারোনি এটা বলবেন না, তুমি চেষ্টা করেছিলে কিনা সেটা দেখো। আর একটু বিশ্বাস করাটাও বোধহয় খুব জরুরি, কারণ আমি অনেক হ্যাঁ, বাবা অনেক মাকে সময় হয় শুনি। বাচ্চারা ভীষণভাবে ওই জিনিসটাকে নিয়ে এত টেনশন করে হ্যাঁ। ফেলে যে পড়ার যতটা পড়ছে পড়ার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে যে আমাকে এই নাম্বারটা পেতেই হবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে গিয়ে একটা মেন্টাল প্রেসারে আর ভীষণভাবে চলে এরকমও যায়। হয় যে আমার কাছে বাচ্চারা এসে বলে যে আমি পরিশ্রম করছি, মা বলছে না তুমি ফাঁকি মারছো। হুম। তখন কি হয়, মনে কষ্ট হয় যে আমি পড়ছি, মা বিশ্বাস করছে না। তো আমার একটাই মা বাবার কাছে রিকোয়েস্ট যে ওদের একটা বড় মানুষ হিসেবে ট্রিট করুন। ওরা কিন্তু আর ছোট নেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে ওরা একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, ওদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। ওকে আপনি সাপোর্ট দিন মা বাবা হিসেবে, যে তোমার পাশে আছি আমরা, যা প্রয়োজন তোমার কাছে আছি, এবার ওদের খাটতে দিন। যত বিশ্বাস করবেন ওদের ওপরে তত ওদের আত্মবিশ্বাস বাড়বে এবং ওরা বাবা মাকে খুশি করার জন্য বেশি করে পড়বে। মানে এটাই হচ্ছে আসল কথা। যেটা আমরা দেখি যে শহরের ছেলে মেয়ে এবং গ্রামের ছেলে মেয়ে দুটোর মধ্যে একটা পার্থক্য একটু হলেও দেখা যায় যে তাদের মেন্টালি মানসিকতাটা শহরের ছেলে মেয়েদের অনেকটা বেশি বড়, অনেকটা বিস্তার লাভ করে, কিন্তু গ্রামের আবার ততটা করে না। সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার বিষয়ে একটা এফেক্ট পড়ে। তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে এখনকার দিনে সেরকম গ্রাম শহর আলাদা না করলেও যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টিভির এত প্রভাব, হ্যাঁ। আর ঠিক এই অ্যাডোলেসেন্ট এজটাতে এদের এত প্রভাব বেশি যে সেটা অনেক সময় পরীক্ষাতে একটা বিরূপ প্রতিক্রিয়া দিয়ে দেয়। যেহেতু শহরাঞ্চলের অনেক রকম বিনোদনের মাধ্যম আছে, ফলে তার বিরূপ প্রতিক্রিয়া শহরাঞ্চলে একটু বেশি হয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে শহরাঞ্চল হোক কি গ্রামে, আমার বাচ্চার ভেতরে বা আমি ছাত্রছাত্রীর ভেতরে যদি তার ভবিষ্যৎ এবং পড়াশোনার জন্য একটা আলাদা চেষ্টা থাকে, তাহলে এইগুলো কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে না। আর যারা পারছে না, মানে অনেকে এসে বলে যে আমি চাইছি পড়তে কিন্তু মনে হচ্ছে একটুখানি দেখে নি, বন্ধুদের সাথে একটু চ্যাট করে নি, তাদের বলবো যে কয়েকটা দিন তুমি যদি বন্ধ রাখো, হয়তো প্রথম প্রথম তোমার ভীষণ কষ্ট হবে, কিন্তু তুমি যদি ৩-৪ দিন এটা কন্টিনিউ করতে পারো, তখন দেখবে যে তুমি এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো। যেরকম তুমি ব্যবহার করতে করতে ওটার প্রতি আকৃষ্ট হচ্ছো, আবার অব্যবহারে সেই আকর্ষণটাও কিন্তু একটু কমে যাবে, তখন তুমি পড়তে পারবে। মানে এটা তাদের জন্য সুবিধেই হবে। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রীরা আছে যারা ভীষণ মনে করে যে একেবারে স্টেজে মেকআপ দিয়ে নেব। এই বিষয়টা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণভাবেই দেখা যায়। সেই ক্ষেত্রে এটা কতটা পজিটিভ এফেক্ট ফেলতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে? প্রথম কথা হচ্ছে স্টেজে মেকআপ দেওয়াটার কাছে আমার একটা মানে আমি একটু বিরূপ প্রতিক্রিয়ার মানুষ। কারণ হচ্ছে যখন স্টেজে মেকআপ দিতে যাচ্ছি, আমার হাতে সময় কম, পড়ার জায়গাটা অনেক বেশি, ফলে আমার অ্যাংজাইটি তৈরি করার প্রবণতা আরো বাড়িয়ে দিচ্ছে। আমি দেখছি হাতে আর 3টে দিন 6টা চ্যাপ্টার বাকি, ফলে স্টেজে মেকআপ দেওয়া যায় না। আর একটা খুব মানে বড় জায়গা হচ্ছে আমি যেটা পড়ছি সেটাকে মেমোরাইজ করা, মানে আমি আদৌ সেটা আমার মাথায় রয়েছে কিনা, মানে যেটা আমি পড়লাম সেটাকে আমার আরেকবার ঝালিয়ে নেওয়া। আমি যখন স্টেজে মেকআপ দিতে যাচ্ছি সেই সময়টা আমার কাছে নেই, আমি পাচ্ছি না, এবার আমি পড়ে গেছি, গিয়ে যখন লিখতে গেছি তখন কি হচ্ছে, যেহেতু আমি তাকে মেমোরাইজ করে প্র্যাকটিস করিনি, তখন কি হয় সব গুলিয়ে যায়, মানে পড়া জিনিসও আমি লিখে আসতে পারি না। এক্ষেত্রে বলতে চাই যে অন্তত দিনে একটা সময় যখন আমার পড়তে বা লিখতে ইচ্ছে করছে না, তখন যদি আমি চোখ বন্ধ করে ভাবি যে আজ সারাদিন আমি যা পড়েছি কি কি আমার এফেক্টিভ স্টাডি হলো, মানে কত কি কি মনে রাখার মতো আছে, কি পয়েন্টস গুলো মনে পড়ছে, এটা যদি একটু সারাদিনে একটা হ্যাবিট করে নিই না, তাহলে দেখবো যে আমার পড়তে সুবিধে হবে এবং যেটা আমি ভালো করে পড়ছি সেটা আমার আরো সহজ হয়ে যাবে, মানে তাকে আর বারবার রিভাইজ দেওয়ার দরকার পড়ছে না। একেবারে। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ ম্যাডাম, আমি মুর্শিদাবাদ ডোমকল থেকে জিয়াউল বলছি, আমার ছোট ভাইয়ের জন্য। হ্যাঁ, তো আমি জানতে চাইছি যে ও মানে ফেলিওরটা বেশি ভয় করছে আমি পড়ার আগে, যে যদি রেজাল্ট খারাপ হয়, এই যে ভয়টা ওর মানে পড়ার ক্ষেত্রে ক্ষতি করছে, এবং আগে থেকেই ভেবে নিচ্ছে বোধহয় রেজাল্ট খারাপ হবে, এই হবে বলে ওর একটা প্যানিক গ্রস্ত হয়ে যাচ্ছে এবং ওর প্রস্তুতিতে একটা বড় প্রভাব ফেলছে। তো এটা কিভাবে দূর করা যায় ম্যাডামের কাছে আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে প্রশ্নটা উনি করলেন, হ্যাঁ, এইটা হচ্ছে আমরা যদি সবসময় নিজেকে ভাবি, যখনই আমার মাথায় চিন্তা আসছে যে আমি বোধহয় অকৃতকার্য হয়ে যাব, তখন আমার মনকে এটা বোঝাতে হবে যে আমি কিন্তু জীবনে বহুবার কৃতকার্য হয়েছি, মানে আমার অকৃতকার্যটা তাকে না কাউন্ট করে আমার যদি কৃতকার্যটার লিস্টটাকে আমি দেখি, তখন আমার মনকে আমি বোঝাতে পারবো যে আমি যদি এতবার জিততে পারি
তাহলে এবারও জেতা যাবে। হ্যাঁ, যে বিষয়টা আপনি বললেন যে মা বাবারা অনেক সময় আছে যে সেই অকৃতকার্যের জায়গাটা ভীষণভাবে Highlight বারবার করে। মনে করিয়ে দেয়, একদম। যার জন্য সেটা ছাত্রছাত্রীদের উপর বেশ একটা এফেক্টিভ হয়ে দাঁড়ায় সেই জায়গায়। ঠিক সিমিলারলি যদি আমি ভাবি যে না আমি যখন এতবার পেরেছি আর আমার যোগ্যতা আছে বলেই তো আমি উচ্চ মাধ্যমিকে বসছি, সুতরাং আমার যখন যোগ্যতা আছে এবং আমি পরিশ্রম করেছি, তো অকৃতকার্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি এখানে একটা অ্যাড হ্যাঁ, করতে চাই, একেবারে। সেটা হচ্ছে আমার মনে হয় বাবা মার জন্য যেমন আমরা কিছু কথা বললাম, ছাত্রছাত্রীর জন্য একটা কথা আমার মনে হয়েছে এটা বলা দরকারি, যে ওই নিজের মেন্টাল মেকআপটাই এরকম হওয়া দরকার, আমি ফলটা দেখব না, আমি হ্যাঁ। চেষ্টাটা দেখব, পারবো কি পারবো না সেটা ভাববো না, পারার জন্য যেটা করা দরকার সেটা আমি এখন করছি কি করছি না, আমি আমার কর্তব্যটা এখন যেটা করার আমি সেটা করছি কি করছি না সেখানে নিবদ্ধ করা উচিত। এবং পরীক্ষা হলে এই সন্তুষ্টিটা নিয়ে যাওয়া দরকার, আমার যা চেষ্টা করার ছিল আমি চেষ্টা করেছি, এবার লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনার আগে আপনার কাছে যেটা আসবো যে পরীক্ষার একদম দোরগোড়ায় এবং পরীক্ষার আগের দিন কি ধরনের খাবার খাওয়া উচিত, যেটা খেলে পরের দিনটা, তার কারণ অনেক সময় এই টেনশন থাকে বা রাত জেগে পড়ার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটার ক্ষেত্রে কি খাবার খেলে সুস্থভাবে পরীক্ষার হলে যাওয়া সম্ভব? যেহেতু উচ্চ মাধ্যমিক, তার মানে এই ছাত্রছাত্রীরা একটু বড়, এদের জন্য দু তিনটে কথা আমার বলার আছে। একটা ধরুন আমি তো ফ্লুইডস খাওয়ার কথা, জল এবং জলীয় জিনিস খাওয়ার কথা বলেছি। দ্বিতীয় হচ্ছে টেনশনে এই সময় কিন্তু অনেকেরই বাওয়েল হ্যাবিট চেঞ্জ হয়, দেখবেন পায়খানা পরিষ্কার হচ্ছে না অথবা বারবার পায়খানা পাচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো হয়। কনস্টিপেশনটা এই সময় একটা অনেকেরই দেখা দেয় কিন্তু। তো সেই জন্য বলবো যে এই সময় এমনি যা খাওয়ার ডায়েট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ফল খাওয়া, দিনে অন্তত একরকম বা দুরকম ফল খাওয়া, কোনো একটা সময় খাওয়ার মাঝখানে একটা ফাঁক দেখে ইন্টারভালে ফল খাওয়াটা খুব দরকারি, কারণ ফলে ফাইবার থাকে এবং ফলটা পেটের পক্ষে সুদিং, সুতরাং বাওয়েল হ্যাবিটটাকে নর্মাল রাখতে হেল্প করবে। আর দ্বিতীয়ত ওই রাত্রে জাগা টাগার কথা ভেবে অনেকেই খুব চা কফি খাওয়ার চেষ্টা করে, একটু বড় ছেলে মেয়ে তো ওইখানে বলবো যদি চা কফি খাও ভালো, কিন্তু খুব অতিরিক্ত পরিমাণ খেও না, অল্প অল্প করে বারে বারে খাও যদি মনে হয় যে জাগার জন্য চা কফি দরকার, এবং দুধ ছাড়া খাও, লিকার চা খাও বা কালো কফি খাও। সুতরাং আমরা তো জেনে নিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তে যে একটা শারীরিক এবং মানসিক অনেক অসুবিধা দেখা দেয়, মানসিকভাবে ভীষণভাবে একটা প্রেশার পড়ে, অনেক সময় টেনশনে চলে যায় এবং শারীরিকভাবেও নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, তার হাত থেকে কিভাবে প্রতিকার পাওয়া যাবে সেই উপায় কিন্তু আজকে আমরা আলোচনা করে নিলাম। আমাদের হাতে সময় আর একেবারেই নেই, সুতরাং বুঝতেই পারছেন যে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে, ঘড়ির কাঁটা একেবারেই বিদায় বেলার ঘন্টা বাজিয়েই দিয়েছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে সোমবার। আজকের মতো পাঠশালা এই পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস, সবার আগে সবার পাশে।